একবার ভাবুন তো, যন্ত্রের চাকায় পিষ্ট হয়ে যদি মানুষের নিজস্ব পরিচয়টাই হারিয়ে যায়। ঠিক এই প্রশ্নটাই তুলে ধরেছিল ১৯২২ সালের একটি মাস্টারপিস, ইউজিন ওনিলের দ্য হ্যারি এপ। চলুন শিল্পায়নের চরম নেতিবাচক প্রভাব আর মানুষের অস্তিত্বের সংকটের গল্পটা আজ একটু অন্যভাবে বিশ্লেষণ করা যাক। এই বিশ্লেষণে আমরা মূলত বেশ কয়েকটি ধাপে এগোব। প্রথমত, এই মাস্টারপিসটির প্রেক্ষাপট, এরপর আমাদের প্রধান চরিত্র ইয়াঙ্ক আর তার স্টোকহোল্ডের জীবন। তারপর কিভাবে এই গল্পের মোড় ঘোরে, অর্থাৎ সংঘাতের সূত্রপাত, ইয়াঙ্কের প্রত্যাখ্যান ও একাকিত্ব, আধুনিক ট্র্যাজিক হিরো হিসেবে তার অবস্থান এবং সবশেষে এই নাটকের পেছনের শৈল্পিক দিক, যেমন সিম্বলিজম আর এক্সপ্রেশনিজম নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। পর্ব ১, অ্যান ইন্ডাস্ট্রিয়াল এরা মাস্টারপিস বা শিল্প যুগের এক অনবদ্য সৃষ্টি। জানেন কি, ইউজেন ওনিল এই গল্পটার অনুপ্রেরণা পেয়েছিলেন কোত্থেকে? ড্রিসকল নামের একজন আইরিশ নাবিকের জীবন থেকে। আধুনিক এই পুঁজিবাদী সমাজে যেখানে যন্ত্রই সব, সেখানে একজন সাধারণ কায়িক শ্রমিকের পতন কিভাবে ঘটে, সেটাই কিন্তু এই গল্পের মূল ফোকাস। পর্ব ২, ইয়াঙ্ক এবং স্টোকহোল, ইঞ্জিন রুমের অহংকার। গল্পটা শুরুতেই আমরা পৌঁছে যাই আটলান্টিক মহাসাগরের বুকে ভাসমান বিশাল এক যাত্রীবাহী জাহাজে। এর একেবারে নিচের দিকে ফায়ারম্যানদের থাকার জায়গাটা প্রচণ্ড কোলাহলপূর্ণ আর দম বন্ধ করা। ঠিক এখানেই আমাদের পরিচয় হয় রবার্ট স্মিথ, বা সবার পরিচিত ইয়াঙ্কের সাথে। এই ইয়াঙ্ক কিন্তু যে সে মানুষ নন, তিনি এই ইঞ্জিন রুমের অঘোষিত নেপা, এখানকার একেবারে মূল চালিকা শক্তি। এখন এই জাহাজের ভেতরেই কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন আদর্শের সংঘাত চলছে। একদিকে আছেন ইয়াঙ্ক, যার মতে সে নিজেই হল আধুনিক জাহাজের স্টিল বা ইস্পাত, নিজের এই দানবীয় শারীরিক শক্তি নিয়ে তার অহংকারের শেষ নেই। আর ঠিক উল্টো দিকে আছেন তার এক বয়স্ক সহকর্মী প্যাডি। প্যাডির চোখে আবার এই যান্ত্রিক জীবনের কোনো মূল্যই নেই। তিনি পড়ে আছেন সেই পুরনো দিনের পাল তোলা জাহাজের নস্টালজিয়ায়, যেখানে নাবিকদের কাজের একটা স্বাধীনতা ছিল, একটা স্কিল বা দক্ষতার কদর ছিল। প্যাডির কাছে ইয়াঙ্কের এই যন্ত্রের মতো খাটুনি একেবারেই অর্থহীন মনে হয়। পর্ব ৩, দ্য ক্যাটালিস্ট অফ কনফ্লিক্ট বা শ্রেণী সংঘাতের শুরু। গল্পের এই পর্যায়ে এসে হঠাৎ করেই একটা বিশাল মোড় ঘোরে, আর এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে চলে আসেন মিলড্রেড ডগলাস। তিনি হলেন একজন বিশাল ইস্পাত ব্যবসায়ীর ২০ বছর বয়সী মেয়ে। সমাজসেবার একটা অদ্ভুত খেয়াল থেকে এই ধবধবে সাদা পোশাক পরা মেয়েটি জেদ ধরে বসে যে সে জাহাজের ওই নোংরা অন্ধকার ইঞ্জিন রুম বা স্টোক হোল দেখতে যাবে। আর ঠিক তখনই ঘটে সেই ভয়াবহ ঘটনাটি। স্টোকহোমের সেই দম বন্ধ করা পরিবেশে এসে ঘামে ভেজা রাগান্বিত ইয়াঙ্ককে দেখে মিলড্রেড আক্ষরিক অর্থেই আতকে ওঠেন। তিনি তাকে ফিলদি বিস্ট বা নোংরা জানোয়ার বলে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। ভেবে দেখুন, মাত্র কয়েকটা শব্দ, কিন্তু এই একটা অপমানজনক মুহূর্ত ইয়াঙ্কের এতদিনকার আত্মবিশ্বাস, তার নিজের সম্পর্কে যে ধারণা, তার পুরো ভিতটাকে একেবারে গুড়িয়ে দেয়। এরপর শুরু হয় আরেক মানসিক যাতনা। সহকর্মীরাও ইয়াংকে হ্যারি এপ বা লোমশ উল্লুক বলে রীতিমতো উপহাস করতে শুরু করে। তারা বোঝাতে চায় যে মিলড্রেড আসলে তাকে চিড়িয়াখানায় খাঁচাবন্দি কোনো প্রাণীর মতোই দেখেছেন। এই ব্যাপারটা ইয়াংকের মনে একটা মারাত্মক মনস্তাত্ত্বিক সংকট তৈরি করে। সে ভাবতে শুরু করে, সত্যিই কি সে কোনো মানুষ নয়? এই অমানবিক অনুভূতিটাই তাকে এক অন্ধ, ভয়ঙ্কর প্রতিশোধের দিকে ঠেলে দেয়। পর্ব ৪, রিজেকশন অ্যান্ড টোটাল আইসোলেশন। নিউ ইয়র্কে এক করুণ পতন। প্রতিশোধের নেশায় পাগল হয়ে ইয়াঙ্ক একসময় জাহাজ ছেড়ে সোজা নিউ ইয়র্ক শহরে গিয়ে হাজির হয়। কিন্তু সেখানে কি সে তার প্রতিশোধ নিতে পেরেছিল? মোটেও না, বরং তার জন্য অপেক্ষা করছিল চরম প্রত্যাখ্যান আর এক বুক ভাঙা বিচ্ছিন্নতা। এখান থেকেই মূলত তার পতনের শুরু। নিউ ইয়র্কে ইয়াঙ্কারের এই ট্র্যাজিক যাত্রাটাকে আমরা প্রধানত ৪টা ধাপে ভাগ করতে পারি। শুরুটা হয় 5th অ্যাভিনিউয়ের ঝলমলে রাস্তা থেকে, এরপর ব্ল্যাকওয়েল আইল্যান্ড জেল, তারপর IWW বা শ্রমিক সংগঠনের অফিস এবং সবশেষে চিড়িয়াখানা। এই ৪টা জায়গায় মূলত তার সর্বজনীন প্রত্যাখ্যানের এক একটা জীবন্ত উদাহরণ। সমাজের প্রতিটি স্তর কীভাবে তাকে ছুঁড়ে ফেলে দেয় সেটা দেখলে রীতিমতো অবাক হতে হয়। 5th অ্যাভিনিউতে ওই ধনী এলিট শ্রেণী তার শারীরিক শক্তির কোনো পাত্তাই দেয় না, যেন তার অস্তিত্বই নেই।
উল্টো পুলিশ তাকে ধরে সোজা জেলের খাঁচায় ঢুকিয়ে দেয়। এমনকি IWW এর মতো শ্রমিক সংগঠনও তার ওই উগ্র মনোভাব দেখে তাকে সরকারি গুপ্তচর ভেবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। অর্থাৎ পুঁজিপতি থেকে শুরু করে শ্রমিক শ্রেণী সবাই তাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। সে কোথাও নিজের জায়গা খুঁজে পায় না। পর্ব 5 দ্য মডার্ন ট্র্যাজিক হিরো বা ক্লাসিক্যাল পতনের নতুন সংজ্ঞা। এবার চলুন এই গল্পটাকে একটু সাহিত্যের থিওরি বা তত্ত্বের চশমা দিয়ে দেখি। ইউজিন ওনিল কিন্তু এখানে ট্র্যাজেডির পুরনো নিয়মকানুন একেবারে বদলে দিয়েছেন। ইয়াংক কোনো রাজা বা রাজপুত্র নয়, সে নিতান্তই সাধারণ একজন শ্রমিক। কিন্তু তারপরেও সে আধুনিক যুগের একজন নিখুঁত ট্র্যাজিক হিরো। আধুনিক ট্র্যাজেডির পুরো বিষয়টা এখানে দারুণভাবে ফুটে উঠেছে। ইয়াংকের এই যে পতন, এটা কিন্তু কোনো দেবতার অভিশাপ বা দৈব দুর্বিপাকে হয়নি, বরং এই আধুনিক সমাজের বাস্তবতা, শ্রেণীর ব্যবধান আর তার নিজের মনের ভেতরের পরিচয় সংকটই তাকে তিলে তিলে ধ্বংস করেছে। এখানে তার কোনো বীরত্বপূর্ণ গ্লোরি বা গৌরব নেই, আছে শুধু ক্রমাগত প্রত্যাখ্যান আর একাকিত্ব। সমাজের কোথাও কোনো আশ্রয় না পেয়ে ইয়াংক শেষমেশ গিয়ে দাঁড়ায় এক চিড়িয়াখানায়, গরিলার খাঁচার সামনে। তার মনে হতে থাকে এই খাঁচাবন্দি পোষ্যটা আর সে বোধহয় একই গোষ্ঠীর। সেই গরিলাটাকে সে নিজের ভাই ভেবে খাঁচা খুলে দেয়। কিন্তু কি ভয়াবহ পরিণতি! গরিলাটা তাকে আপন করে নেওয়ার বদলে আক্রমণ করে, একেবারে পিষে মারে। প্রচণ্ড নিষ্ঠুর এবং পুরোপুরি অর্থহীন একটা মৃত্যু। মৃত্যুর ঠিক আগ মুহূর্তেই ইয়াংকের সেই আর্তনাদটা একটু খেয়াল করুন। কোথায় আমার গন্তব্য, কোথায় আমার জায়গা? এই একটা কথাই যেন আধুনিক পৃথিবীর বুকে একজন মানুষের সম্পূর্ণ আশ্রয়হীন, ঠিকানাবিহীন হয়ে পড়ার সেই হাহাকারটা আমাদের কানে পৌঁছে দেয়। এই বিশাল যান্ত্রিক পৃথিবীতে তার যে আসলে কোনো অস্তিত্বই নেই, সেটাই এখানের সবচেয়ে বড় ট্র্যাজেডি। পর্ব 6 সিম্বলিজম অ্যান্ড এক্সপ্রেশনিস্ট থিয়েটার। এই শৈল্পিক ধারাগুলো ডিকোড করার মাধ্যমে আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ওনিল কিভাবে বেশ কিছু আর্টিস্টিক স্টাইল ব্যবহার করে একটা সাধারণ শ্রমিকের গল্পকে এমন সাইকোলজিক্যাল মাস্টারপিসের রূপ দিয়েছেন, সেটাই এখন দেখার বিষয়। প্রথমেই বলতে হয় এক্সপ্রেশনিজম বা অভিব্যক্তিবাদের কথা। এটা থিয়েটারের এমন একটা স্টাইল যেখানে বাইরের সাদামাটা বাস্তবতাকে বাদ দিয়ে চরিত্রের ভেতরে চাপা আবেগ আর মানসিক অস্থিরতাকে দর্শকদের সামনে একেবারে দৃশ্যমান করে তোলা হয়। এই নাটকে ইয়াংকের মানসিক যে ভাঙন, সেটা এই টেকনিকের মাধ্যমেই কিন্তু এতটা জীবন্ত হয়ে উঠেছে। এরপর আসে সিম্বলিজম বা রূপকের ব্যবহার। আমরা জানি দৃশ্যমান কোনো কিছুর মাধ্যমে অদৃশ্য কোনো জটিল ধারণা বা গভীর আবেগকে প্রকাশ করাই হল সিম্বলিজম। শিল্পায়নের ফলে সমাজের যে বিশাল পরিবর্তনগুলো হচ্ছিল, সেটা বোঝাতে ওনিল এই নাটকে অসাধারণ সব রূপক বা সিম্বলের আশ্রয় নিয়েছেন। যেমন ধরুন জাহাজের সেই ইঞ্জিন রুমের পরিবেশ। সেটা ছিল ভীষণ কোলাহলপূর্ণ, ঘামে ভেজা, নোংরা, কিন্তু একেবারে জ্যান্ত একটা জায়গা। আর অন্যদিকে ফিফথ এভিনিউয়ে ধনী মানুষদের দেখানো হয়েছে একদম আবেগহীন, যান্ত্রিক, ঠিক যেন সুতোয় বাঁধা পুতুলের মতো। এই পুতুল সদৃশ এলিটরা মূলত সেই আধুনিক যান্ত্রিক সভ্যতারই প্রতীক, যা মানুষের ভেতর থেকে সমস্ত আবেগ আর প্রাণচঞ্চল্যকে শুষে নিয়ে তাকে একটা রোবট বানিয়ে ফেলে। পরিশেষে একটা কথাই বলা যায়, এই নাটকের হেয়ারি এপ বা লোমশ গরিলা রূপটা মূলত শিল্পায়নের এই চরম আগ্রাসনে মানব সভ্যতার পিছিয়ে পড়া এবং ব্যক্তি মানুষের এক ভয়ঙ্কর একাকিত্বের প্রতীক। আজকের এই আলোচনা শেষে তাই একটা প্রশ্ন থেকেই যায়, প্রযুক্তি আর শিল্পায়নের এই অভাবনীয় উৎকর্ষের যুগে মানবজাতি কি সত্যিই সামনের দিকে এগোচ্ছে, নাকি আমরাও ইয়াংকের মতোই এই বিশাল যান্ত্রিক কাঠামোর ভেতর নিজেদের অজান্তেই মানবিক পরিচয়টা হারিয়ে ফেলছি? বিষয়টা আসলে গভীরভাবে ভেবে দেখার মতো। আজকের বিশ্লেষণ তাহলে এখানেই শেষ করছি।